আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদের প্রধান প্রধান শিরোনামগুলো। হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়া থেকে বিরত রাখছে ভারত। ভারতের জন্য ভিসা নীতি শিথিল করবে না যুক্তরাজ্য। ভয়াবহ হামলায় পাকিস্তানি লেফটেন্যান্ট কর্নেল মেজর সহ 11 সেনা নিহত। মোসাদের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগে তুরস্কে 2 জন গ্রেপ্তার। রসায়নে নোবেল পেলেন ফিলিস্তিনি বংশোদ্ভূত ওমর ইয়াগি। সৌদি অবস্থানকালে ওমরা পালন করতে পারবেন সব ধরনের ভিসাধারীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতে পলাতক বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কঠোর অবস্থান নিয়েছে ভারত সরকার, এমনটা মনে করছেন দেশটির দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ রাধা দত্ত। তিনি জানান, বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবছে ভারত, যার ফলে বাংলাদেশ সম্পর্কে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসেছে নয়াদিল্লি। এর আগে ভারতের কাছে শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করতে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও এ ব্যাপারে এখনও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি ভারতের পক্ষ থেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার উপস্থিতি একেবারেই কমে গেছে। রাধা দত্ত মনে করেন, শেখ হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হয়েছে। ভারতের জন্য নিরাপত্তা হুমকি হবে না এমন নিশ্চয়তা বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া প্রয়োজন বলেও মনে করেন তিনি। ভারতের জন্য ভিসা নীতি শিথিল করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। দুদিনের সফরে ভারত যাওয়ার আগে তিনি একথা জানান। বুধবার সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ভারত সরকারের ঘোষণা দেওয়ার পর থেকেই ভারতীয়দের জন্য ভিসা নীতির পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল, তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্টারমার। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের সঙ্গে ভিসা চুক্তির কোনো সম্ভাবনা নেই। তার ভারত সফরে কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে স্টারমার বলেন, ভারতের সঙ্গে ব্রিটেনের সম্প্রতি স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিতে মূলত ব্যবসা এবং বিনিয়োগ গুরুত্ব পাবে। ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে যে নতুন বাণিজ্য চুক্তি সই হয়েছে তা বাস্তবে অর্থনৈতিক লাভে কিভাবে পরিবর্তন করা সম্ভব তা নিয়ে আলোচনা হবে। কয়েক বছরের আলোচনার পর গত জুলাই মাসে ভারতের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। বৃহস্পতিবার মুম্বাইয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন স্টারমার। পাকিস্তানে ভয়াবহ হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ও মেজর সহ 11 সেনা নিহত হয়েছেন। বুধবার দেশটির সামরিক জনসংযোগ দপ্তর আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায় পরিচালিত এক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান থেকে ফেরার পথে ভারত সমর্থিত সন্ত্রাসী সংগঠন ফিতনা আল খারেজ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকে তালেবান পাকিস্তানের সদস্যরা বহরের ওপর হামলা চালায়। এ সময় দুর্নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণ ঘটিয়ে বহরের একটি গাড়ি উড়িয়ে দেওয়া হয়। ওই গাড়িতে ওই 2 সেনা কর্মকর্তা সহ কয়েকজন সেনা সদস্য ছিলেন। বিবৃতিতে বলা হয়েছে, এর আগে সন্ত্রাস বিরোধী অভিযানের সময় সেনাবাহিনীর কার্যক্রম মোকাবেলায় 19 জন ভারত সমর্থিত সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। ফেরার পথে সেনাবাহিনীর ওই প্লাটুনের অধিনায়ক 39 বছর বয়সী লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক, তার সহকারী 33 বছর বয়সী মেজর তায়েব রাহাত এবং তাদের আরও 9 জন সাহসী সৈনিক নিহত হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, এলাকায় এখনও সম্ভাব্য সন্ত্রাসীদের খুঁজে বের করতে স্যানিটাইজেশন অপারেশন চলছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা MIT ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটর কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের। কর্মকর্তারা জানিয়েছেন, আটক এক সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করা হয়েছে, যার বিরুদ্ধে মোসাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে। অপর অভিযুক্ত আইনজীবী তুগরুলহান দ্বীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এজেন্টের সঙ্গে যুক্ত গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি করতেন। প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই একটি ফৌজদারি আদালতে পাঠানো হয়। সেখানে রাজনৈতিক বা সামরিক গুপ্তচর বৃত্তির জন্য গোপনীয় রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। কর্তৃপক্ষ জানিয়েছে, মোহাম্মদ ফাতিকেলস নামে অপরিচিত সিচেক একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা পরিচালনা করতেন এবং ইস্তাম্বুলে একজন ফিলিস্তিনি কর্মীর ওপর নজরদারি চালাতেন। এই কাজের জন্য $4000 ক্রিপ্টোকারেন্সি পেয়েছিলেন তিনি। সিচেক এর আগে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 19 বছরের কারাদণ্ড পাওয়া মুসাকুসের সঙ্গে কাজ করেছেন।
ফিলিস্তিনি বংশোদ্ভূত সৌদি নাগরিক ওমর ইয়াগি 2025 সালের রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন। তার সঙ্গে পুরস্কার ভাগাভাগি করেছেন জাপানের সুসুম কিতাগাওয়া এবং অস্ট্রেলিয়ার রিচার্ড রবসন। আজ বুধবার সুইডেনের রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পুরস্কারের বিজয়ী হিসেবে তাদের নাম ঘোষণা করে। তারা যৌথভাবে পুরস্কারটি পেয়েছেন ধাতু জৈব কাঠামো মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কসের বিকাশ উন্নয়নের জন্য। নোবেল কমিটির এক বিবৃতিতে বলা হয়, ধাতু জৈব কাঠামোর উন্নয়নের মাধ্যমে এই বিজ্ঞানীরা রসায়নবিদদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন, যা আধুনিক যুগে নানা বৈজ্ঞানিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করবে। জর্ডানে ফিলিস্তিনি পিতামাতার ঘরে জন্ম নেওয়া ওমর ইয়াগি 2021 সালে সৌদি নাগরিকত্ব লাভ করেন। সৌদি সরকারের রাজকীয় অনুমোদনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়ার উদ্যোগের অংশ হিসেবে তিনি নাগরিকত্ব পান। তিনি 1990 সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয় আরবানা শ্যাম্পেন থেকে পিএইচডি সম্পন্ন করেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলেতে অধ্যাপনা করছেন। সৌদি আরবে থাকাকালীন যে কোনো ধরনের ভিসাধারীরা পবিত্র ওমরা পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর সৌদি গেজেটের। সংশ্লিষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, ব্যক্তিগত এবং পারিবারিক ভিজিট ভিসা, ই ট্যুরিস্ট ভিসা, ট্রানজিট ভিসা, শ্রম এবং অন্যান্য সব ধরনের ভিসাধারীরাই ওমরা পালনের ক্ষেত্রে নতুন সুবিধার আওতায় আসবেন। বিশ্বজুড়ে মুসলিমদের ওমরা পালনের সুবিধার্থে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয় জানায়, তারা সম্প্রতি সরাসরি ওমরা পালন করতে ইচ্ছুকদের জন্য নুসুক ওমরা প্ল্যাটফর্ম চালু করেছে। এই প্ল্যাটফর্ম ব্যবহার করে হজযাত্রীরা সহজেই নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ নির্বাচন করতে এবং ইলেকট্রনিকভাবে তাদের ওমরা অনুমতিপত্র সংগ্রহ করতে পারবেন। এই সমন্বিত ডিজিটাল সেবা ব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজেই কি সেবা চান সেটা বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই উদ্যোগ দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বিশ্ববাসীদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন এবং তাদের ধর্মীয় আচার পালনের সুযোগ করে দেওয়া, সেই সঙ্গে আল্লাহর এই অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ করা এবং তাদের আধ্যাত্মিক যাত্রাকে সহজ করতে সেরা সেবা নিশ্চিতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, আমাদের আজকের বিশেষ আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।